প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম ইমরাও খান। দর্শক, দীর্ঘদিনের বৈষম্য, স্বেচ্ছাচারিতা, দাম্ভিকতা, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ঘটেছে দেশে। পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার এক দফা দাবির মুখে 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। টানা 3 দিন দেশে কোনো সরকার ছিল না কোনো পুলিশ প্রশাসন ও পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে দেশের বিভিন্ন স্থানে ঘটেছে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, এমনকি লুটপাটের ঘটনাও। এর বেশিরভাগই রাজনৈতিক প্রতিহিংসা বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে এই সহিংসতা ঘিরে ভারতের কতিপয় গণমাধ্যম প্রচার করছে উস্কানিমূলক প্রতিবেদন। সাম্প্রদায়িক রং মাখিয়ে বাড়ানো বেশিরভাগ গুজব প্রপাগান্ডার ঢেউ এসে পড়েছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সোশ্যাল প্ল্যাটফর্মেও। ফলে আরও উদ্বেগজনক হারে বাড়ছে অস্থিরতা। গেল 6 আগস্ট পল্লব সেন নামক ভুয়া আইডি থেকে 2001 সালের একটি প্রতিমার ছবি পোস্ট করে বলা হয় বিজয় উল্লাসটা মন্দির প্রতিমা ভেঙেই শুরু করলেন। এছাড়াও ক্রিকেটার লিটন দাসের বাড়িতে ভুয়া আগুনের খবর ছড়ায় ভারতীয় কতিপয় গণমাধ্যম, যা কিনা লিটন দাস নিজেই স্বীকার করে বলেছেন তার বাড়িতে কোনো হামলা হয়নি। স্রোতের মতো ছড়ানো এসব প্রপাগান্ডা সামলাতে হিমশিম খাচ্ছেন ফেক চেকাররা। বাংলাদেশের হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার বেশিরভাগই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল বলে ফ্যাক্ট চেকাররা জানিয়েছেন। এদিকে ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থা মেরামতের লক্ষ্য সামনে রেখে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সামনে রয়েছে বহু চ্যালেঞ্জ। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় গণঅভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রপাগান্ডা। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অ্যাক্টিভিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি, হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক এবং সিনিয়র সাংবাদিক সালেউদ্দিন। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনা বিষয়ে গণঅভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রপাগান্ডা। প্রথমেই যাচ্ছি গোবিন্দচন্দ্র প্রামাণিক, আপনার কাছে যাচ্ছে। আপনি তো হিন্দু মহাজোটের মহাসচিব। যে আসলে প্রকৃতি ঘটনাটা কি ভারতীয় গণমাধ্যমে আমরা নিশ্চয় সকলে লক্ষ্য করেছেন যে কি ধরনের সংবাদগুলো বেড়েছে, আপনি এই প্রসঙ্গে কি বলবেন? মূল বিষয়টা হলো যে এই যে বাংলাদেশের একটা স্বৈরাচার সরকার ছিল আজকে থেকে না, এটা একেবারে দৈত্যের মতো গেড়ে বসেছিল দীর্ঘদিন ধরে, এবং এই দেশের আপামর জনসাধারণ চেয়েছিল যে এই দৈত্যের হাত থেকে, দানবের হাত থেকে আমরা মুক্তি পাই। সেই মুক্তি দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সংগঠিত হয়েও পারেনি। তো এবার ছাত্ররা যখন আন্দোলন করেছে, সেই ছাত্র জনতার পরবর্তীকালে সাধারণ জনগণ যারা ছাত্রদের যারা অভিভাবক, তারাও যখন নামার পরে আজকে কিন্তু তারা নির্লজ্জ অবস্থায়, মানে অসম্মানিতভাবে তাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে, যেটা অন্য কোনো সময় যদি পদত্যাগ করতেন তাহলে কিন্তু আজকে তার এই অবস্থা হতো না। তো আজকে এইটা হচ্ছে এই যে গণঅভ্যুত্থান, এটা ছিল সাধারণ জনগণের একটা স্বপ্নের ফসল, এবং আজকে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এটাও জনগণের একেবারে স্বপ্নের মানে চাওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক আগে থেকেই মানুষ চেয়েছে, এবং আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারে এসেছে প্রত্যেকটি মানুষই অসাম্প্রদায়িক। কিন্তু এই ঘটনা খুবই দুঃখজনকভাবে আমরা দেখেছি যে ভারতের কিছু চ্যানেল বলছে এটা ছাত্র আন্দোলন ছিল না, এটা জামাতের আন্দোলন, রিপাবলিক টিভি। তো তারা এইগুলোকে এমনভাবে রুমার ছড়িয়েছে, যেমন ধরেন আমি একটা বলি, আপনি তো দুটো উদাহরণ দিলেন। আপনার দেখবেন যে আমাদের একটা ধর্মীয় নেতা বক্তব্য দিচ্ছিলেন, তখন তার পাশে হচ্ছে একটা মন্দির পুরানোর ছবি, মানে ভিডিও ছাড়ছিল। সেটা হচ্ছে সাতক্ষীরার কলারোয়া থানার একটা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের। তো তার একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট, মন্দিরের মতো যখন আগুন দিয়ে পুড়ছিল তখন মনে হচ্ছিল একটা মন্দির পুড়ছে, কিন্তু ওটা মূলত কিন্তু একটা চাইনিজ রেস্টুরেন্ট। তো এইভাবে শুধু একটা না, বহুগুলো ঘটনা। যারা সাঁতরায় পার হচ্ছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বাইরে থেকে ঢিল ছুড়ছে, তারা কিন্তু মুসলিম। একটা টেলিভিশন চ্যানেল বলছে যে এই যে এনায়েতপুরে আপনার সিরাজগঞ্জে যেখানে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে 13 জন,
কিছু বলছে 13 জনই হিন্দু, বেছে বেছে শুধু হিন্দু পুলিশ হত্যা করা হচ্ছে। আবার এক জায়গায় বলছে যে 13 জনের মধ্যে 9 জন, বাস্তবে হচ্ছে 1 জন। এই যে 42 জন পুলিশ নিহত হয়েছে ওই ঘটনায়, তার মধ্যে মাত্র 2 জন হিন্দু। তো এইটা বিষয় হলো যে আমরা আবার যেমন রংপুরের যে ঘটনাটা, আমাদের হারাধন রায় তিনি কিন্তু বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মাঠে উনি গিয়েছেন সেটা প্রতিহত করতে। তো যখন প্রতিহত করতে গেছে, তো স্বাভাবিকভাবে আমি ঢিল ছুড়ব, তারা তো আর বসে থাকবে না, ফলে নিহত হয়েছে। এবং ওই দিনে শুধু হারাধন রায় একা মরেনি, আমাদের নরসিংদীতে আরও 7 জন আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা করেছে, তারা কিন্তু মুসলিম, মসজিদের মধ্যে গিয়েও কিন্তু রেহাই পায় নাই। তো সেই কারণে এটা একটা গণ অভ্যুত্থান। এবং বাংলাদেশে, সারা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয়নি এটা না, হয়েছে। এবং তারা কিন্তু কতগুলো হয়েছে আপনি কি মনে করেন? এবং আমি একটু বলি, সেটা হচ্ছে যে যারা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি জড়িত, যারা হচ্ছে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, আপনারা জানেন তারা বিবৃতি দিয়ে বলেছে যে যারা কোটা আন্দোলন করছে, বৈষম্য বিরোধী আন্দোলন করছে, এরা হচ্ছে নব্য রাজাকার, এদেরকে করতে হবে, মানে রাষ্ট্রদ্রোহী হিসেবে মানে তাদেরকে শাস্তি বিধান করতে হবে। এবং এরা যেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত পুলিশ, সেনাবাহিনী কোথাও যেন চাকরি না পায়, সেই ব্যবস্থা সরকারকে নিতে হবে। তো এইরকম একটা মানে উস্কানিমূলক বক্তব্যের পরে তো তাদের নেতা কর্মীরা তো এমনিই রিস্কের মধ্যে থাকবে, এমনিই মাঠে থাকছে। আবার মানে এর বাইরে কোনো ঘটনা ঘটে, অর্থাৎ এর বাইরে অল্প কিছু ঘটেছে, তখন একটা ঘটনা ঘটছে, মানে তারপরে তো কিছু সুযোগ সন্ধানী থেকেই থাকে, তারা তো এই সুযোগ নিবে। আপনার এমনিতেই কিছু সময় 3 দিন কোনো সরকার, পুলিশ ছিল না, সরকার ছিল না, তো যারা রাস্তাঘাটে সরকার থাকাকালে, পুলিশ থাকাকালে রাস্তা থেকে ছিনতাই করে নিয়ে যায়, ডাকাতি করে, ছিনতাই করে, তো সেই কাজগুলো তারা এই সুযোগের অপেক্ষায়। এবং আমরা দেখেছি দক্ষিণাঞ্চলে, না উত্তরাঞ্চলে বেশ কিছু মন্দির ভেঙেছে রাতের অন্ধকারে, কারা ভেঙেছে তার কোনো নাই। কিন্তু একটা জিনিস বলি, বালিয়াডাঙ্গি গত বছর 2023 সালের ফেব্রুয়ারিতে একটা বালিয়াডাঙ্গিতে 12টা মন্দিরের 14টা প্রতিমা ভেঙেছিল। পরবর্তীকালে আমরা দেখেছি সেখানকার আওয়ামী লীগের নেতা দবির উদ্দিন সাহেব তার নিজের লোককে দিয়ে ভাঙিয়েছে ওই সময় প্রতিপক্ষ ঘায়েল করার জন্য। আমরা এর আগে দেখেছি কুমিল্লা থেকে একেবারে চাঁদপুর, চৌমোহনী, মানে কুমিল্লার একটা মন্দিরও মানে ঠিক ছিল না, সব ভস্মীভূত করা, সেখানে আওয়ামী লীগের এমপি বাহার সাহেবের নেতৃত্বে করা। আপনার এদিকে এর আগে রামুতে, কক্সবাজারের রামু, তারপরে আপনার এদিকে নাসিরনগর, যশোরের অভয়নগর, তারপর আপনাদের সেই ঠাকুরগাঁর যে পীরগঞ্জ, প্রত্যেকটি ঘটনার আপনার হাতে নাতে যখন ধরা পড়ছে প্রত্যেকেই আওয়ামী লীগের নেতা, যেটা কোনো বিচার হয়নি। এবং ওইগুলো ছিল প্রকৃত সাম্প্রদায়িক, যে সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার একটা প্রক্রিয়া। আর এবার যেটা ঘটেছে সেটা হচ্ছে রাজনৈতিক, পুরোটাই রাজনৈতিক। আপনি মনে যে তাহলে এই ধরনের প্রচারণা কেন ভারত থেকে করা হচ্ছে, অর্থাৎ যে বাংলা এখানে কি অর্জন করতে চায়? দুঃখজনক বিষয়, যেমন ধরেন আপনার উদ্দেশ্যটা কি তাদের? উদ্দেশ্যটা হচ্ছে শেখ হাসিনা ছাড়া তাদের গত্যন্তর নাই, 7 সিস্টার রক্ষা পাবে না। যে ঘটনা নিয়ে আমি একটা বক্তব্য দেওয়াতে তারা প্রচণ্ড অখুশি আমার উপরে। আমি বলছিলাম যে আপনার 7 সিস্টার তো এখন তো শেখ হাসিনা আপনার দেশেই আছে, তাকে প্রধানমন্ত্রী করে নেন, তাহলে আপনার 7 সিস্টারও রক্ষা হবে, আপনার দেশও রক্ষা হবে। আপনার শেখ হাসিনা ছাড়া তো আপনাদের কুল কিনারা নাই। তো মূল বিষয়টা যেটা, তারা এখনও পর্যন্ত রিপাবলিক, তারা বলতে চাচ্ছে যে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙলো কেন, এ কেমন অসভ্যতা, অথচ তার দেশেই মায়াবতীর কিন্তু মানে প্রায় 90টা মানে মূর্তি ভেঙে দিয়েছে সেই সময়, গান্ধীর মূর্তি ভেঙে দিয়েছে। সংক্ষেপে বলেন যে আমি একদম ক্লিয়ার ভাবে উদ্দেশ্যটা কি জানতে চাই, সংক্ষেপে বলেন যে কারণ বারবার ক্ষমতায় রাখতে চায়, মানে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায়, আবারও কিভাবে আওয়ামী লীগকে রাখা যায় এই হলো। ধন্যবাদ সালাউদ্দিন। এই দেশের হিন্দু জনগণের প্রতি কিন্তু তার দরদ নাই, এটা একটা বিষয়। জনাব সালাউদ্দিন, আমি একটি প্রশ্ন জুড়ে দিই, সেটা হচ্ছে ভারতীয় গণমাধ্যমের এই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? অর্থাৎ তারা যে বারবার করছে একটা উত্তপ্ত একটা অবস্থা। আপনি কিন্তু ওনার মুখ দিয়ে দুবার বলেছিলেন উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হলো সংখ্যালঘুর ইস্যুটি আন্তর্জাতিক গণতান্ত্রিক বিশ্বের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এটা একটা ব্যান্ডিং করার জন্য, কারণ এই জায়গায় ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতায় বসে গেছেন, বুঝতে হবে পুরো গণতান্ত্রিক বিশ্ব তার সঙ্গে আছে। যারা আমাদের আইনের শাসন, সুশাসন, গণতন্ত্রের কথা বলে এবং এই বিষয়ে নানান ধরনের পদক্ষেপ বিভিন্ন সময় নেয়, ফলে এই গণতান্ত্রিক বিশ্ব জঙ্গিবাদের উত্থানে তারা আতঙ্কিত হয়। সংখ্যালঘুদের অধিকার নিয়ে তারা সবসময় সতর্ক থাকে, বিশেষ করে যখন আমাদের এখানে আহমদিয়া সম্প্রদায় আছে। আহমদিয়া সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য সবসময় কিন্তু তারা সচেষ্ট থাকে। এটা এই জন্য না যে তারা আহমদিয়া সম্প্রদায়ের লোক,
তারা সংখ্যালঘুদের অধিকার। এখন বাংলাদেশকে কিভাবে, প্রথমে দেখেন এই আন্দোলনটাকে যেটা দাদা বললেন, প্রথমে এটা বিএনপি জামাত বলা হয়েছে, তারপরে এইটা দিয়ে হয় না, তারপরে বলা হয়েছে জঙ্গি, সর্বশেষ জঙ্গি বানানোর চেষ্টা হয়েছে। এখন এটা হচ্ছে সেই ধারাবাহিকতা। এটা কিন্তু এই সাম্প্রদায়িক যে ঘটনা সেটা আমি বলবো, এর আগের থেকেই কিন্তু এই আন্দোলনের একটা চরিত্র দেওয়ার সরকারি মিডিয়া, সরকারি কর্তৃপক্ষ সবাই এটা চেষ্টা করেছে। মানে সব সরকারের সময় করা হচ্ছে না, এইবারের আন্দোলনের কথা বলছি, এই আন্দোলনকে একটা ট্র্যাক দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে মানে এই গণ অভ্যুত্থানটাকে একটা ট্র্যাক দেওয়ার চেষ্টা করা শুরু থেকেই প্রথমে বলা হয়েছে এটা বিএনপি জামাত, তারপরে ওই সময় জামাত নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা কি জামাত নিষিদ্ধ হইল না থাকলো ইস্যুর মধ্যে কান দেয় নাই, কেউ একটা ট্রু শব্দ করে নাই, ইভেন জামাতও করে নাই। খেয়াল করবেন, সারা বাংলাদেশের যে একটা জনগণের একটা জাগরণ, এরকম একটা জাগরণ, যে ছাত্রদের যে অভ্যুত্থান, তার সঙ্গে ছাত্র জনতা এবং সর্বস্তরের মানুষের যে সংযোগ, এইটাকে দেখেন জঙ্গিবাদ হিসেবে আমাদের চোখের সামনে, আপনার চোখের সামনে এটাকে একটা জঙ্গিবাদ হিসেবে বলা হচ্ছে। তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়াইলো, বিএনপি আর জামাত আর জঙ্গিরা এসে শেখ হাসিনাকে ফালাই দিল, শেখ হাসিনা এত জঙ্গি মারলেন, এত হোলি আর্টিজানের নাটক করলেন, কত ধরনের নাটক করলেন, কত জঙ্গি হইল। হ্যাঁ, তো এত জঙ্গি তো সব জঙ্গি তো মেরে শেষ। এবং র্যাবের বড় কর্মকর্তা বলছেন আমরা জঙ্গি নিয়ন্ত্রণ করে ফেলছি, দেশে আর কোনো জঙ্গি নাই। তো হঠাৎ করে এই আন্দোলনের সময় জঙ্গি আসলো কোত্থেকে? এইগুলো হচ্ছে কালিমা লেপন করা। কিন্তু এটা খুব সচেতনভাবে এই সংখ্যালঘুর ইস্যুটাকে না আনলে পৃথিবীর দৃষ্টিটা বাংলাদেশের দিকে আনা যাবে না, বাংলাদেশকে মেলাইন করা যাবে না। সেই জন্য সংখ্যালঘুর এই কাহিনীগুলো বানানো হয়। তবে এটা স্বীকার করতে হবে, সংখ্যালঘুদের নির্যাতন হয়েছে, কিন্তু এই নির্যাতন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন করে নাই। ইভেন না, ছাত্ররা তো সহিংসতা অর্থাৎ এই প্রজেক্ট সম্পর্কিত না, সবাই এসে বলেছে। ইভেন জামাত ইসলামী ও হেফাজত ইসলামীও করে নাই। এটা 1947 সালের পর থেকে, আমি আর আগে গেলাম না, এই বাংলাদেশের। আচ্ছা, আপনি বলেছেন যে, আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে তারা কি হিন্দু বলে আক্রান্ত হয়েছে, যেটি গোবিন্দ প্রমাণ বলেছেন, নাকি আওয়ামী লীগ করে বলে আক্রান্ত হয়েছে? এই বিষয়টা কি? এইটা আমি কয়েকটা ঘটনা বলি। এইটা হলো এই যে ঢাকা শহরের মধ্যে লুটপাট হয়েছে যখন এইবার এই আন্দোলন চলাকালীন সময়, কারণ বাংলাদেশ থেকে লুটপাটকারী খারাপ মানুষ কি চলে গেছিল নাকি? এটা তো সবসময় ছিল। এই খারাপ মানুষরা সুযোগ নিয়েছে, কার উপরে নিয়েছে? সংখ্যালঘুরা মানুষ নিরীহ, দুর্বল। একটা গ্রামে হয়তো 5000 লোকের মধ্যে 200 লোক হিন্দু, ফলেও ওর এখানে গিয়ে অত্যাচারটা করতে পারছে। আর কিছু কিছু ঘটনা ঘটেছে, যে 2-1টা উদাহরণ আমি দেই। দীপক নরসিংদীর পূজা উদযাপন পরিষদের নেতা, সে তো বাংলাদেশে একটা রায়ট সৃষ্টি করে ফেলছিল। আমার কাছে এখানে আমি একটু ভিডিও দেখে আসলাম। সে আন্দোলন চলাকালে একটা বোরকা পরা একটা মহিলাকে সে পিটাচ্ছে লাঠি দিয়ে, সাথে আওয়ামী লীগ যুবলীগের নেতারা। তো এখন দীপক আক্রান্ত হবে না? আপনার যখন নির্বিচারে যাত্রাবাড়িতে পুলিশ ছাত্রদেরকে হত্যা করলো, তার রিয়াকশন কি হলো? থানা জ্বালাই দিল। রিয়াকশন, আমার সামনে আমার বন্ধুর লাশ, আমি কি সুস্থ থাকবো? এগুলো হচ্ছে রিয়াকশন। যেমন ধরেন, আমি আপনার কয়েকটা রিয়াকশনের কথা বলি। আপনার চট্টগ্রামের 21 নম্বর ওয়ার্ডের কমিশনার শৈবাল, সে অস্ত্র নিয়ে, শৈবাল দাস অস্ত্র নিয়ে সবার আগে নেতৃত্ব দিয়েছে এবং গুলি করেছে। তো তার বাড়ি আক্রান্ত হবে না? আওয়ামী লীগের বাড়ি আক্রান্ত হয়েছে না মুসলমান, তো ও কি বলবে আমি মুসলমান, আমাকে আক্রান্ত করলেন কেন? এটি কিছু কিছু আক্রান্ত হয়েছে, তারা এত সক্রিয় ছিল। অর্থাৎ ব্যক্তিগত দ্বন্দ্ব তো হয়েছে, গ্রামগঞ্জে ব্যক্তিগত দ্বন্দ্ব হয়েছে, নানা কিছু হয়েছে। কিন্তু এই জায়গায় আমি আপনাকে বলি, যে দ্বন্দ্বই হোক, যে কোনো কিছুতেই হোক, সংখ্যালঘুর উপর যারা হাত দিয়েছে,
ডক্টর ইউনূসের মতো সরকারের কাছে প্রত্যাশা থাকবে? এটা খুঁজে বের করতে হবে। না, উনি স্বীকার করেছেন। আমি এটা শেষ করি, এটা শেষ। কেন খুঁজে বের করতে হবে? বারবার সংখ্যালঘুরা নির্যাতিত হতে পারবে না। আমরা সংখ্যায় একটা হোক, একটাও যদি হয়ে থাকে, আমি বলি যে বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচার করা দরকার, বলে ফাঁসি দিয়ে দিতে হবে, যাতে আর কোনোদিন কোনো সংখ্যালঘুর উপর। ধন্যবাদ, ধন্যবাদ। মহিউদ্দিন, আপনি বলুন যে বিষয়টা হচ্ছে যে সংখ্যালঘুদের সুরক্ষার যে আপনাদের কোনো কি উদ্যোগ ছিল না? এবং ঘটনা ঘটেছে, যেটি প্রফেসর ইউনূস কিন্তু স্বীকার করেছেন যে কিছু ঘটনা ঘটেছে, যেটা গোবিন্দ প্রামাণিক বলেছেন ঘটনা ঘটেছে, এবং আজকে সেনাপ্রধান বলেছেন যে 20টি জেলার 30টি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যে পরিসংখ্যান তার কাছে অর্থাৎ স্বীকার তারা করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে বর্তমান সরকারের, অন্তর্বর্তী সরকারের বিষয় হচ্ছে যে সত্য বলবার একটা অধিকার সবারই আছে। আমরাও মনে করছি যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, স্বাধীনতা আমরা এনজয় করছি। আপনি বলুন ঘটেছে কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে সংখ্যালঘু যে শব্দটা, এটার মধ্যে আমার একটা আপত্তি আছে। এই শব্দটা একটা রাজনৈতিক শব্দ বাংলাদেশের প্রেক্ষাপটে, বা মাইনরিটি যে শব্দটা, এটা একটা রাজনৈতিক শব্দ। তো এটা যে কেউ এটা ট্রাম্প কার্ড ব্যবহার করতে পারে। আমাদের এইমাত্র উনি যে কথাটা বললেন, আমাদের যে শৈবালের কথা বলেছেন, শৈবালের কথা, যে তিনি পিস্তল নিয়ে সবার আগে হচ্ছে গেছেন। তো শৈবালকে কি হিন্দু সম্প্রদায়ের বা হিন্দু সম্প্রদায়ের কোনো বেদ বা কোনো রকম হিন্দু যে গ্রন্থ, সেখানে কি উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছিল যে তোমাকে মানে কোনোভাবে তোমার দেশে আওয়ামী লীগ আসবে, এবং আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের পক্ষে তুমি ছাত্র জনতা যদি তোমার বিরুদ্ধে যায়, আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, তুমি তাদেরকে গুলি করে হত্যা করবা? এটা কোনো বেদ বাক্য তো লেখা নেই। দোষ করেছে শৈবাল, সে ব্যক্তি শৈবাল দোষ করেছে। সে এখন সংখ্যালঘুর যে ট্রাম্প কার্ড সেটা খেলছে, সংখ্যালঘুর আশ্রয়ের তলে যেতে চাচ্ছে। তো এখন শৈবালের কি বিচার হবে না? বিচার কি হওয়া উচিত না? অবশ্যই হওয়া উচিত। তো আমরা তো এটাও দেখেছি যে এই যে সংখ্যালঘু এখন যারা আন্দোলন করছে, তাদের আন্দোলনে আমরা অধিকাংশই, আমাদের বিশ্ববিদ্যালয়ে তো সবচেয়ে বেশি অংশগ্রহণ করার কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের থেকে বেশি অংশগ্রহণ করার কথা সংখ্যালঘুর যেই এখন অ্যাক্টিভিজমটা চলছে। তো সেখানে আমরা যাদের সঙ্গে কথা বলছি, সবাই বলছে না ভাই আমরা এটার পক্ষে না, এবং আমরা তো ওখানে যাই না। আমার বোন আপনি বলছেন আন্দোলনে না, আপনি কি মনে করেন যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এই রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের বাইরেও ঘটেছে? আপনি কি মনে করেন এখন এটা যে আওয়ামী লীগ এখান থেকে চলে গেছে, তারা যে একদম বাংলাদেশের মানুষকে ছেড়ে দিয়ে যাবে, আওয়ামী লীগ শেখ হাসিনা চলে যাওয়ার সাথে সাথে যে একদম সারা বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়ে যাবে, ব্যাপারটা তো এমন না। আওয়ামী বা শেখ হাসিনার যে শেকড় বাকড়ে এমনভাবে সব জায়গায় আছে, তারা এখন আওয়ামী নৈরাজ্য চালাচ্ছে, বাংলাদেশে নৈরাজ্য চালাচ্ছে, এবং তারা দেখাচ্ছে সারা পৃথিবীকে যে আওয়ামী লীগ নাই বিধায়ী তোমাদের আজকে এই অবস্থা। এবং ওই যে একটা, তারা তো সব রকম ট্রাম্প কার্ড ব্যবহার করার চেষ্টা করেছে। তারা দেখেছে প্রথমে আমাদেরকে রাজাকার বলেছে, আমরা আন্দোলনে গিয়েছি আমাদেরকে বলেছে রাজাকার। তো শিক্ষার্থীরা কি তাদেরকে পরোয়া করেছে? পাত্তা দেয়নি। এবং তারপর হচ্ছে আবার বলেছে বিএনপি, জামাত, শিবির, জঙ্গি, এগুলো বলেছে। কেউ কি পাত্তা দিয়েছে? ইভেন আপনারা দেখেন আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু উদ্যোগ ছিল। টাকা আসলো কোথা থেকে? হ্যাঁ, এই সকল কথাবার্তা এসেছে, এবং শিক্ষার্থীদের পক্ষ থেকেও কিন্তু উদ্যোগ ছিল। আপনারা দেখেছেন যখন আওয়ামী নৈরাজ্য চলছে, আওয়ামী নৈরাজ্য চালাচ্ছে, তখন বিভিন্ন, এটা তো অস্বীকার করার কোনো সুযোগই নাই যে কোনো যারা হিন্দু পরিবার আছে তাদের পরিবারে যে একদমই আঘাত করেনি, কারণ তারা জানে যে এটা খুব সেন্সিটিভ জায়গা। এইখানে যদি আঘাত করা হয় তাহলে আমাদের সবার চেতনায় লাগবে। কারণ এই যে যারা হিন্দু পরিবার বলেন, আদিবাসী বলেন, খ্রিস্টান বলেন, আমরা এই প্রত্যেকে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, প্রত্যেকে আমরা বাংলাদেশের মানুষ। আমার ছোট বোন জয়া, সে জয়া মণ্ডল, সে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের। তো তার পরিবারে যদি আগুন লাগে আমার খারাপ লাগবে না? আমার সবার আগে খারাপ লাগবে। ফর দ্যাটস ওয়াই কি হচ্ছে, আমাদের যারা শিক্ষার্থীরা ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের যত শিক্ষার্থীরা ছিল, তারা কিন্তু তাদের আশেপাশে প্রত্যেকে রাতের বেলা তারা কিন্তু মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে। তারা কিন্তু হিন্দু পরিবারের যাদের ঘরবাড়ি আছে তারা কিন্তু পাহারা দিয়েছে। এবং আমরা সবাই ফেসবুকে পোস্টের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে সবাই কিন্তু এই কথা আমরা বলেছি যে আপনারা যেভাবে পারেন আজকে হিন্দু ভাই যারা আছে, খ্রিস্টান ভাই যারা আছে, আদিবাসী যারা আছে, তাদের যে সম্পদ বা তাদের পরিবার, তাদের যে স্থাপনা, সেগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা সবাই একসাথে সেগুলোকে হেফাজত করব। আপনারা সবাই মাঠে নামেন। এবং সবাই কিন্তু মাঠে নেমেছে। ইভেন তারা যাদেরকে জঙ্গি বলে এতদিন আখ্যায়িত করেছে, সাধারণত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আপনারা জানেন কিনা, শিবির বলতে একটা আতঙ্ক ছিল। হ্যাঁ, এবং শিবিরের কথা বললে হচ্ছে গিয়ে মানে মনে করতে সবাই জঙ্গি। তা আমি দেখেছি তাদের একটা পজিটিভ, যেহেতু দেখেছি, আমি তো এটা অস্বীকার করতেই পারবো না। আমি নিজে দেখেছি তারা কিন্তু তাদের এই যে তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করলো, কিন্তু তারা সেটাকে পরোয়া না করে তারা ডিরেক্টলি ফেসবুকে পোস্টের মাধ্যমে এবং আহ্বান জানিয়েছে সবাইকে যে আপনারা
যারা আছেন সবাই আপনারা নেমে যান, হিন্দু ভাই যারা আছে তাদের মন্দির আপনারা বাঁচান, তাদের পরিবার আপনারা বাঁচান। এবং রাতভর তারা পাহারা দিয়েছে। এবং চরমনাইর যে পীর সাহেব তার যারা অনুসারী তাদেরকেও দেখেছি, তারা রাতভর পাহারা দিয়ে তারপর সকালবেলা কিন্তু তারা মন্দিরের সামনেই সবাই একদম কিবলামুখী হয়ে নামাজ পড়া শুরু করেছে। এইটা যে সম্প্রীতি, এই যে সৌহার্দ্যপূর্ণ জায়গা, এই দৃশ্য আপনি বাংলাদেশ পৃথিবীর কোথায় দেখবেন? এটা তো বাংলাদেশে দেখা গেছে। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের সবার আমাদের উদ্যোগ তো ছিলই, এবং আমাদের ছাড়াও যারা আমাদের পরিবার, আমাদের অভিভাবক এবং বিভিন্ন দলমত নির্বিশেষে যে যেখান থেকে পেরেছে বাংলাদেশকে কোনোভাবে যাতে আওয়ামী নৈরাজ্যের জন্য কেউ না চালাতে পারে, কোনোভাবে আমাদের দেশকে যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সবাই কিন্তু সচেষ্ট ছিল এবং সবাই সচেষ্ট থাকবে, সবাই সচেষ্ট থাকার পরেও যে এখানে কয়েকটি ঘটনা ঘটেছে। একটি যেটি বলবার চেষ্টা করলেন গোবিন্দ প্রামাণিক, যে আচ্ছা রাজনৈতিক কারণ হতে পারে, অর্থাৎ যারা আওয়ামী লীগ করে তাদের হয়েছে, এবং যারা প্রতিরোধ করতে চেষ্টা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে চেষ্টা করেছে। এর বাইরেও কিন্তু একটা ঘটনা ঘটেছে নীরব এলাকায়, বিভিন্ন জায়গায় ঘটেছে। এই ব্যাপারে কি আপনার তদন্তের আওতায় আনবেন কিনা, যে প্রকৃত যারা দোষী, যারা করেছে, সংগঠিত করেছে, তাদেরকে আপনারা তদন্তের আওতায় আনবেন কিনা? এটা আপনারা নিশ্চিন্ত থাকুন। আমরা এই যে সংখ্যালঘু যে কথাটা বলছে, আমরা কোনোভাবে তাদেরকে সংখ্যালঘু মনেই করতে পারি। শুধু সংখ্যালঘু না, এমনও দেখা গেছে যে গ্রামে গঞ্জে ব্যক্তিগত সম্পত্তি নিয়ে হয়তো রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, তারাও কিন্তু লুটের সম্মুখীন হয়েছে, এমন রিপোর্টগুলো আছে। সে পুরা বিষয়গুলোকে আপনারা একটি তদন্তের আওতায় বা বিচারতে আনবেন কিনা, মেসেজ দিবেন কিনা? সবাইকে এই মেসেজটা দিয়েছি, বারবার বলেছি, আপনারা যে যেখান থেকে পারেন তাদেরকে চিহ্নিত করেন, কারা এই লুটপাটের সঙ্গে জড়িত আছে তাদেরকে আপনারা চিহ্নিত করেন, ছবি তুলে রাখেন। এবং অনেক জায়গার ভিডিও ফুটেজে কিন্তু আমাদের কাছে চলে এসছে, এবং আমরা সব কিন্তু এক এক করে সংগ্রহ করে রাখছি। এবং যে বা যারা এই লুটপাটের সঙ্গে যুক্ত আছে, যে বা যারা বাংলাদেশে এই নৈরাজ্যটা চালাচ্ছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আসতে হবে। প্রত্যেককে আমরা শাস্তি নিশ্চিত করে তারপর আমরা ঘরে ফিরবো। এত তাড়াতাড়ি কিন্তু আমরা ঘরে ফিরছি। এটি কিন্তু একটা এক্সেপশন উদাহরণ হবে বাংলাদেশে, যেটা আগে হয়নি অতীতে। গোবিন্দ প্রামাণিক, আপনি বলেন যে যেটি বলেন যে রনি অত্যন্ত চমৎকার কথা বলছেন, সংখ্যালঘু শব্দটাকে তিনি গ্রহণ করতে চাইছেন না। আমরা সকলেই সমাজ, যেটি ডক্টর ইউনূসও বলেছেন যে আমরা কেউ সংখ্যালঘু না, আমরা সবাই গণতান্ত্রিক অংশের মানুষ। কি বলবেন আপনি? কেন বাদ দিচ্ছেন না, কেন মনে করেন আমরা সবাই বাংলাদেশি, কিন্তু ধর্মীয়ভাবে আমরা সংখ্যালঘু, ধর্মগতভাবে না। ধর্মগতভাবে সংখ্যালঘু কেন? ধর্মগত আমরা অন্য সম্প্রদায়ের, অন্য ধর্মের মানুষ হতে পারে। এবং আমরা কিন্তু একটা স্থায়ী সমাধান কিন্তু এর হতে পারে। যেমন ধরুন, প্রত্যেকটি নির্বাচনের পরপরই অথবা সরকার পালাবদল হলেই মাইনরিটিদের উপর নির্বাচন, মানে এই নির্যাতন যে কোনো ফর্মে হয়। তো এইটা যদি আমরা এর আগেও বলেছি, যদি পৃথক নির্বাচন ব্যবস্থাটা যদি নিয়ে আসা সম্ভব হয়, তাহলে কিন্তু ওই নির্বাচন করে ওই বিএনপিও বলবে না মালায়ন আমার ভোট দেয় নাই, আওয়ামী লীগও কিন্তু এই সুযোগটা পাবে না। এটা কিন্তু একটা স্থায়ী সমাধান ওনারা করতে পারে, তাহলে কিন্তু এই নির্বাচন কেন্দ্রিক। এবং আজকে দেখেন পার্লামেন্টে আমাদের বেশ কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি আছে। আপনার এই যে কয়েকদিন আগে তাপস সাহেব, যে ব্যারিস্টার তাপস, উনি কলোনির মধ্যে প্রায় 250 বছর আগের থেকে যে যারা হচ্ছে হরিজন সম্প্রদায়, যাদের ছোট্ট ছোট্ট হচ্ছে কবুতরের খোপের মধ্যে থাকে, এদের 110টা পরিবারকে একেবারে উচ্ছেদ করে দিল আওয়ামী লীগের নেতারা। সেইখানে কিন্তু একটা পার্লামেন্টের কোনো এমপি কিন্তু কথা বললেন না। বললেন কে? আমাদের জাতীয় পার্টির যে মহাসচিব, উনি কথা বললেন, এবং কাদের সাহেব কিন্তু দেখতেও গেলেন। আমাদের হিন্দু এমপি যারা এই ক্ষয়ের খাগুলো কিন্তু কোনো কথা বলে নাই। তো সেই কারণে আমরা চাচ্ছি যে যদি আমাদের পায়ের তলাটাকে একটু শক্ত করে দেওয়া যায়, একটা সংখ্যালঘু মন্ত্রণালয়, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি। এই দাবি কি আপনারা করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা পৃথিবীর সব দেশে আছে, ভারতেও আছে, পাকিস্তানে আছে। তো সব দেশের মধ্যে যদি হয়, তাহলে এখানে একটা মন্ত্রণালয় হতে পারে। এটা জাতিসংঘেও একটা মাইনরিটি সেল আছে। আচ্ছা রনি, আমি ছোট্ট প্রশ্নের বিরতি যেতে হবে। আপনি বলেন যে এই দাবি কিন্তু বিভিন্ন সময় তারা করে এসছে, যে স্থায়ী সমাধানের জন্য একটা নতুন কোনো ডাইমেনশন আপনারা আনবেন কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাইরে, যে নতুন করে, যেহেতু দায়টা আমাদের। এই প্রসঙ্গে বলবেন বিরতির পরে, আমি এই প্রসঙ্গে বলবো। দর্শক নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সেলিম আমরাও খান। আজ আমাদের আলোচনার বিষয় গণঅভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রপাগান্ডা। ফিরছে আলোচনায় পর্যায়ে আবারও যাচ্ছি মহিউদ্দিন রনি, যে প্রসঙ্গ করেছিলাম যে প্রতিবারই আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ যখন ক্ষমতার পরিবর্তন হয় বা যে কোনো পরিবর্তন হয়, অর্থাৎ সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্মম নির্যাতন নেমে আসে এবং আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়। তারা বারবার বলেছে কনস্টিটিউশন করবার জন্য। এ ধরনের স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ থাকবে কিনা আপনাদের? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা শুরুতেই বলেছি যে সংখ্যালঘু ব্যাপারটাই রাজনৈতিক শব্দ, আমরা এটাকে প্রত্যাখ্যান করছি কাইন্ড অফ। আমরা মনে করছি এখানে যে গোবিন্দদা আছে তিনি আমার ভাই,
আমরা সবাই একটা পরিবার। ডক্টর ইউনূস সাহেব কিন্তু একই কথা বলেছেন, এবং আমাদের আজকে যে এই প্রবলেমটা হচ্ছে ভবিষ্যতে যে হবে না, এটা গ্যারান্টি তো আমরা কেউ দিতে পারছি না। তো আমরা আজকে ছাত্র জনতা যেহেতু সবাই একসাথে রাজপথে এসেছি, আজকে আমরা প্রত্যেকটা জিনিসের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যাতে আমরা নিশ্চিত করতে পারি, সেই অনুযায়ী আমাদের যাওয়ার জায়গা থেকে আমাদের দাবি থাকবে। এবং আমরা বিশ্বাস রাখি আমাদের যারা এখন রিসার্চ উইংয়ে যারা কাজ করছে সবাই মিলে আমরা একসাথে কিন্তু নামছি, একসাথে কাজ করছি, কীভাবে প্রবলেমগুলো সলভ করা যায় আমরা সবাই মিলে ভাবছি। এবং আমরা গোবিন্দ দাদার সাথে কথা হয়েছে, আমাদের যারা এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বলেন, যারা বিভিন্ন সম্প্রদায়ের আছে, আমরা কিন্তু সবার সাথে বসছি, সবার সাথে কিন্তু আমাদের কথা হচ্ছে, এবং কথা শেষে কীভাবে প্রবলেমটা সলভ করা যায় এবং এটা টেকসই ভবিষ্যতে আর যাতে না হয়, সাস্টেইনেবল যাতে হয়, সেই ক্ষেত্রে কী করা যায় আমরা কিন্তু প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি এবং প্রশ্নের উত্তরও কিন্তু আমরা কালেক্ট করছি। তো আমরা বিশ্বাস রাখি এটার একটা চূড়ান্ত এবং স্থায়ী সমাধানে আমরা আসবো। এবং দাদা বিশ্বাস করেন, আমি আপনার হাত ধরে বলছি, আমরা বাংলাদেশের ছাত্র জনতা কোনোভাবে আপনাদেরকে কখনো সংখ্যালঘু মনে করি নাই। আপনারা আমাদের ভাই, আমরা এক দেশের মানুষ, আমরা একসাথে থাকবো, আমাদেরকে কেউ দমন করতে পারবে না, কেউ দাবি রাখতে পারবে না, আমরা এটা বিশ্বাস করি। মানে একটা স্থায়ী সমাধানের দিকে আপনারা যাবেন, যাতে করে তারা গুটি হিসেবে ব্যবহৃত না হয়, যাতে গুটি হিসেবে না ভবিষ্যতে। ধন্যবাদ মহিউদ্দিন, আপনাকে। এই পর্যায়ে আমি যাচ্ছি সালেউদ্দিন, আপনি বলুন যে না, আমি একটা পরিসংখ্যান, বিভিন্ন সময় যে রাজনৈতিকভাবে ব্যবহার করে আসছে সংখ্যালঘু শ্রেণীকে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষগুলোকে, তারা আসলেই তারা আমি নির্যাতনের শিকার হয়। পরিসংখ্যান আপনাকে দেই, তারপরে সংখ্যালঘু যে রাজনৈতিকভাবে ব্যবহার হয় এবং এতে যে তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়, এই বিষয়টা আমি একটু বলবো সংখ্যালঘুদের প্রতি আবেদন এবং শ্রদ্ধা জানিয়ে। আর সংখ্যালঘু বলে কোনো কথা নাই, যদিও এটা একটা আলোচনার জন্য আমরা বলছি। আমার কাছে একটা পরিসংখ্যান হচ্ছে 2013 সালের জানুয়ারি থেকে 2024 সালের এই জুন মাস পর্যন্ত আইন এবং সালিশ কেন্দ্র, যারা বাংলাদেশে অত্যন্ত বিখ্যাত একটা এই ধরনের কাজের জন্য, ওই সময়ে আওয়ামী লীগ শাসন আমলে। সালাউদ্দিন ভাই, আপনার স্টেটা আমরা নিব। একজন দর্শক অনেকক্ষণ ধরে টেলিফোনে আছে, ফোনটি নিয়ে আপনার কাছে আমি আসি। শুভ রাত্রি দর্শক, আপনার পরিচিতি বলুন, আপনার প্রশ্নটি কিন্তু আপনার প্রশ্ন আমি নিব। তার আগে আপনার কাছে আমি একটি পাল্টা প্রশ্ন করতে চাই যে এই যে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে যে অর্থাৎ সংবাদ প্রচার হচ্ছে, এই প্রসঙ্গে আপনার মতামত কি আছে? ধন্যবাদ আমাকে প্রশ্ন করতে। আপনার পরিচয় দিন দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন। আমার হচ্ছে মুন্না, আমি ঢাকা থাকি, এবং আপনাদের সবাইকে আসলে নতুন বাংলাদেশে স্বাগতম। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা থ্রুতে আমি বলতে চাই যে গত কয়েকদিন ধরে ভারতীয় প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ধরনের প্রোপাগান্ডাগুলো চলছে, এটা আসলে কমপ্লিটলি আনফরচুনেট আমাদের জন্য। আর এই সকল প্রোপাগান্ডাগুলো দেখে বোঝা যাচ্ছে যে ভারতীয় সরকার এবং তাদের জনগণরা আসলেই ফ্রাস্ট্রেটেড এবং হচ্ছে নার্ভাস। কারণ বিগত 16 বছর ধরে তারা বাংলাদেশের সাথে যে ধরনের অর্থনৈতিক বা ভূতাত্ত্বিক যে জুলুমটা করেছে, সেটা হাতছাড়া হওয়ার একটা আশঙ্কা সরকারের এবং হচ্ছে ওদের জনগণের আছে। এবং আমি এটার সাথে আরো অ্যাড করতে চাই যে এটার জন্য আমাদের বিগত পলাতক স্বৈরশাসকও তারও অনেক দায় আছে। কারণ যে আপনারা সবাই জানেন যে তারা বাংলাদেশকে কিভাবে বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের যে ভূতাত্ত্বিক যে রাজনীতিটা আছে, বর্ডারে মানুষ মেরে ফেলছে। আপনি এদিকে আমাকে বিভিন্ন জায়গায় আপনি ভারতকে সুবিধা দিয়ে যাচ্ছেন, এবং স্বৈরশাসক এটাও মুখ দিয়ে বলেছে যে ভারতকে আমরা যা দিয়েছি এটা তারা আজীবন মনে রাখবে। এটা দ্বারা বোঝা যায় যে তারা কেন এতটা হতাশ, তারা কেন এতটা নার্ভাস, যে এখন এটা কাটানোর জন্য তারা আসলে কোনো ওয়ে না পেয়ে তারা এখন বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে। আমি এটা দৃঢ় কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশটা সকলের, এটা হিন্দু মুসলিম কোনো ভাগ নাই, এটা হিন্দু মুসলিম কোনো ভাগ নাই। এটা আমরা সবাই একসাথে মিলেই বাঙালি, আমরা একসাথে মিলেই সবকিছু সব স্বৈরশাসকদের আমরা প্রতিরোধ করব। জনাব দর্শক, এই যে মাঝে মাঝে যে কিছু ঘটনা ঘটে থাকে, আমরা অর্থাৎ সত্যকেই সামনে আনতে চাই। মাঝে মাঝে যে কিছু ঘটনা ঘটে থাকে এবং আমরা সকলেই এখানে আলোচনা করলাম, এই ব্যাপারে আপনি কি বলবেন? এটিকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটা ঘটনাকে অস্বীকার করতে চাই না, ডিনায়াল থিওরিতে যেতে চাই না, করতে চাই না, বাট আপনাকে বুঝতে হবে যে এই ঘটনাগুলো কোথায় কখন ঘটেছে। আপনি যদি গত 5 তারিখের ঘটনা দেখেন, আমি যতটুকু জানি বা আমি মিডিয়াতে যতটুকু দেখেছি, অধিকাংশ ঘটনাই আপনার হয়েছে যারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল, এই ধরনের লোককে তারা বেসিক্যালি হামলা করছে। হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এবং আপনি দেখেন কিছু ঘটনা ঘটেছে। ধন্যবাদ আপনাকে। আপনার কোনো প্রশ্ন আছে কিনা দর্শক, আপনার কোনো প্রশ্ন আছে কিনা আমাদের সম্মানিত অতিথিদের কাছে?
একটা প্রশ্ন, আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশটা কবে দেখবো? এটা আমাদের আমার মতে একটা সাধারণ জবাব আমরা অনেক কাছ থেকে নিব আমরা এই পর্যায়ে। জি বলুন। না, আমি যেটা বলছি সালেউদ্দিন, যে 2013 সাল থেকে 2024 সালে মন্দিরে 1879টা হামলার ঘটনা ঘটেছে। হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে 2190টা এবং আহত হয়েছেন 958 জন। এই যে এত বড় সংখ্যাটা, এটার সম্পর্কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কি বলেছেন? আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা ভেবেছিলাম সাম্প্রদায়িক হামলার পুনরাবৃত্তি হবে না, কিন্তু আমাদের আশার বিপরীতে সাম্প্রদায়িক হামলা শুধু অব্যাহত নয়, বরং আরো বেড়েছে। কিন্তু ওই হামলার সময় আজকে যেভাবে হিন্দু সম্প্রদায়ের লোকজন আজকে যেভাবে একটা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন, খেয়াল করেন। আমি কেন বলি তাদেরকে ব্যবহার করা হচ্ছে? একটা গণ অভ্যুত্থানের পরে কিন্তু এখানে বিএনপি জামাত ক্ষমতায় আসে নাই। যারাই এখানে আছেন এই সরকারে সবাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। কোন চেতনা? ওই আওয়ামী লীগের চেতনা। তার সাথে বড় কথা হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই একটা সরকার। ফলে এরকম একটা গণ অভ্যুত্থানকে মেলাইন করার জন্য রাজনৈতিক স্বার্থে তারা ব্যবহার হচ্ছে। যেমন আমার পাশের উপজেলা শ্রীমঙ্গলে একটা মন্দির ভাঙে নাই। কেউ যদি বলতে পারে যে এই একটা মন্দির ভাঙছে, অথচ শ্রীমঙ্গলে আজকে বিরাট বড় সমাবেশ হয়েছে, কই নির্বিঘ্নে তারা বিরাট রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করেছে। আমার এলাকা চা বাগানে একটা মন্দির ভাঙবার কোনো সাহস কারণ নাই, কিন্তু ওখানে 2 ঘন্টা প্রতীক ধর্ম ঘটাচ্ছে চা বাগানগুলোতে আজকে। তো এইগুলা হচ্ছে হিন্দুদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এই যে ব্যবহার, এটা কিন্তু অনেক ক্ষত তৈরি করে যাবে। এই যে ব্যবহার, এটা বুঝতে হবে। আচ্ছা স্যার, আপনি বলুন যে বিভিন্ন সময়তে ব্যবহৃত হয়ে আসছে, আমরা দেখছি যুগ যুগ বছর ধরে দেখে আসছি, এবং রনি বলল যে আমরা সে অত্যন্ত কনফিডেন্টলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক অ্যাক্টিভিস্ট বলেছে যে এটির আমরা স্থায়ী সমাধান করবার জন্য একটা অঙ্গীকার আবদ্ধ। এই যে তাদের যে অঙ্গীকারের কথা বলছেন যে এর আর রাজনীতি করতে দেওয়া যাবে না, রণজিৎ বললেন, সেটা আপনি সেই বিষয়টিকে কিভাবে স্বাগত জানান? আমার আগের বক্তব্য বলছি, একটি ঘটনা ঘটলো, একটি ঘটনা যদি ঘটে, নির্দোষ কোনো হিন্দু, আমি বলি কিছুটা অ্যাকশনের রিয়াকশন হয়, যেটা থানায় পুলিশে হয়েছে। বাংলাদেশের প্রায় 57টা থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে, 200টি থানা আক্রান্ত হয়েছে, এবং এই 200টি থানার মধ্যে কোনো অস্ত্র নাই। কেন হয়েছে? এটা অ্যাকশনের রিয়াকশন হয়েছে। কিছু কিছু হয়েছে, আপনি আমাকে গুলি করেছেন, এই শৈবাল দাস বা এই দীপক দাস, এটা রিয়াকশন। কিন্তু এর বাইরে যে কিছু লোক পাশের বাড়ি হিন্দুকে হিন্দুর বাড়িটা দখল করব, তাকে একটু জুলুম করব, সে ইয়ে করেছে, এইগুলা যারা করেছে তাদেরকে বিচারে যদি না আনেন, এই গণ অভ্যুত্থানের মধ্যে কালিমা লেখা। চমৎকার কথা বলেছেন। এবং এইটা বিচারের জন্য আমি একটু আগে বলছি, সংখ্যালঘু নির্যাতনের জন্য একটা ট্রাইব্যুনাল গঠিত হইতে হবে। যেমন ভাবে আওয়ামী লীগের এই খুন সন্ত্রাস ইত্যাদির বিরুদ্ধে যে ট্রাইব্যুনাল হবে, ঠিক তেমনি ভাবে এই সরকারের উচিত হবে একটা ট্রাইব্যুনাল করে হিন্দুদেরকে দেখানো উচিত যে আমি যে বলেন উনাদেরকে যে আপনি যে বলেন আমরা সবাই বাংলাদেশি, আপনি প্রমাণ করেন আমরা সবাই বাংলাদেশি, হিন্দুরা আশ্বস্ত হোক, কিন্তু আবার যেন হিন্দুর সম্প্রদায়ের ভাইরা। জনাব সালাউদ্দিন, আপনি বলতে চেয়েছেন যে এই একটা স্পেশাল ট্রাইব্যুনাল করা হোক, কিন্তু এর বাইরে কিন্তু কিছু ঘটনা আমাদের গণমাধ্যমে এসেছে বা আমরা জানতে পেরেছি যে সাধারণ মানুষের উপরে কিন্তু যারা রাজনীতিতে সম্পৃক্ত না, ওই সুযোগ শান্তির মানুষগুলো তাদের উপরে নির্যাতন করেছে। তারা কোনো ধর্ম, অর্থাৎ তারা কোনো রাজনৈতিক দলেরও না, এর বাইরে ঘটেছে, তাদেরকে কি অন্তর্ভুক্ত করা যায় কিনা? আচ্ছা, আমি বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে বা পৃথিবীর কোন দেশে এই যে একটু নিরীহ তার উপর লোক জলম করে না, খারাপ লোক? এই যে রেভলিউশনের গুরুত্ব, আমি বলছি এগুলো হচ্ছে স্বাভাবিক ঘটনা। আমার বাংলাদেশে প্রতিদিনই খুন হয়, এর মানে খুন বন্ধ করার কথা বলছি না, এটা কিছু কিছু স্বাভাবিক ঘটনা ঘটে, কারণ আমরা তো একদিনে সব ভালো হয়ে যাব না। কিন্তু আমি তো এই কথাটা বলে ফেলছি, একটা নিরীহ হিন্দুর যদি বিচার না করা হয় গণ অভ্যুত্থানে কালিমা লেখা, এটা তাই বলছি। ধন্যবাদ রনি। আপনার কাছে আমি আবারও যাচ্ছি, যেহেতু আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, যে একটা বিষয় হচ্ছে যে খোলামেলাভাবে সবাই বলছে যে একটা
স্পেশাল ট্রাইব্যুনাল করতে হবে যারা নিরীহ মানুষ যে সম্প্রদায়েরই হোক না কেন, কি হিন্দু হোক কি মুসলিম হোক, যেই হোক না কেন, রাজনীতির বাইরে যে ঘটনাগুলো ঘটেছে এইগুলো বিষয় নিয়ে আপনারা এই যে বিভিন্ন সময়ে ঘটনাগুলো ঘটেছে, কিন্তু নির্বাচনের পরে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে কিন্তু দলীয় লোকরাও যেমন শিকার হয়, তেমনিভাবে সাধারণ মানুষই কিন্তু একটা নিরন্ন গরিব মানুষই কিন্তু শিকার হয়। এর চিরতর স্থায়ী বন্দোবস্তের জন্য আপনারা একটি ট্রাইব্যুনাল করবেন কিনা এবার আপনারা? প্রথম কথা হচ্ছে যে প্রথমে আমাকে দেখতে হবে যে শেখ হাসিনা যে জেনোসাইডটা করেছে সেই গণহত্যার বিচার তো আমরা প্রথমে চাইব, সবার আগে চাইব। তারপরে এখন যেটা হচ্ছে এখন সংখ্যালঘু নির্যাতন নামে যে ব্যাপারটা আমাদের কানে আসছে, আমরা তো এটা ডিনাই করছি না, আমরা প্রত্যেকেই চাইব। শুধু আপনি তো হিন্দুর কথা বলেছেন, আমরা বলছি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম এবং যতগুলো ধর্ম আছে বাংলাদেশে, যত আদিবাসী আছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে তাদের প্রত্যেকের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এখন বাংলাদেশের ছাত্র জনতার কাছে কিন্তু চলে এসছে। এখন ছাত্র জনতা অবশ্যই সেটার সাথে অঙ্গীকারবদ্ধ এবং আমরা অতি দ্রুত এই যে স্পেশাল ট্রাইব্যুনাল কথা বলছেন, এটা তো আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আমরা আশা রাখি যেটা গণহত্যা হয়েছে সেটা তো হবেই, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অর্থাৎ ছাত্রদের রক্ত ঝরেছে, তারুণ্যের রক্ত ঝরেছে, রাজপথ লাল হয়েছে, রঞ্জিত হয়েছে, যে জন্য শত শত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসছে, এটা তো হবেই। কিন্তু এর বাইরে কি কেন্দ্র করে যে সুযোগ সন্ধানে যে ঘটনা বারবার করে আসে, কি সেটা তো আমাদের নিজেদের প্রয়োজনে নিজেদের করতে হবে আপনাদের। যদি আমরা এটা না করি, এই বিপ্লবের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটাকে আপনারা সম্পূর্ণ আমরা নিজেরাই তো চাই না বৈষম্য হোক আর কোনো মানুষের জানমালের ক্ষতিগ্রস্ত হোক। আমরা নিজেরাই অবশ্যই এটা চাইবো যাতে ভবিষ্যতে এমন কোনো কাজ কেউ করার সাহস না করে। তারা যেন মনে রাখে যে বাংলাদেশের ছাত্র জনতা এখন পর্যন্ত সচেতন আছে, সজাগ আছে, সেই আইন তো আমরা অবশ্যই চাইবো। ধন্যবাদ, আমরা অঙ্গীকারবদ্ধ। গোবিন্দচন্দ্র পামার, আপনি বলুন যে আজকে নিশ্চয়ই আপনি নতুন কথাটি শুনেছেন যে এতদিন ধরে আপনি রাজনীতিবিদদের দেখেছেন, আওয়ামী লীগের 15 বছর দেখেছেন, তার আগে দেখেছেন সংখ্যালঘুরা গুটি হয়ে আসছে, সাধারণ মানুষগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে, বাড়িঘর দখলের সম্মুখীন হয়ে, অর্থাৎ তাদের বাড়িঘর দখল হয়েছে, এবং তারা যে নতুন ডাইমেনশনটা আনবার চেষ্টা করেছে যে ভবিষ্যতের বাংলাদেশে তারা এমন ব্যবস্থা করবে, ভবিষ্যতের বাংলাদেশে ক্ষমতার পালাবদলে যিনি একটি মানুষও নির্যাতিত না হয়, যেহেতু তাদের আন্দোলনটি হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। আপনি কি বলবেন, আশাবাদী কিনা? আপনি অবশ্যই 100% আশাবাদী। এবং এখনো পর্যন্ত যারা ছাত্র জনতা, এদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা গড়ে ওঠে নাই, এবং ক্ষমতার লোভ যে একটা চেয়ারে বসে চিরকাল এটাকে সেই রাজতন্ত্রের মতো বাদশাহী আমল গড়ে নেবে, সেই মানসিকতা তাদের মধ্যে নাই। তারা, আমরা দেখেছি যে আজকে দেখেন পুলিশ ছিল না, ট্রাফিক ছিল না, তারা কিন্তু রাস্তায় ট্রাফিক কাজ করেছে। এখনও সমস্তগুলো যে পিলারগুলো, তারা দিন রাত, মানে রাত 10টার সময় আমি যখন আসি তখনও দেখি যে তারা সেইটা পরিষ্কার করছে। আমরা তো এই যে ছেলে মেয়েগুলো যারা সারাক্ষণ মোবাইল নিয়ে দেখে, আমি নিজে বাবা হয়ে আমার সন্তানটা আমি ঠিক করতে পারি নাই, তারা কিন্তু সেইটা করেছে। অর্থাৎ তারা যে একটা রেগুলেশন করে ফেলেছে, সেই ব্যাপারে আমরা মানে কোনো ধরনের সন্দেহ নাই। এবং ভবিষ্যতে আমি মনে করি এই যে হিন্দু সম্প্রদায়কে যে ফুটবলের মতো ব্যবহার করেছে আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘদিন ধরে। আচ্ছা দাদা, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সীমান্ত পিঠ দেখাবেন, অর্থাৎ ভারত যেভাবে বাংলাদেশের বর্ডারে কিলিং হয়, বিভিন্ন সময় বাংলাদেশ কিন্তু একটা পতাকা মিটিং করা পর্যন্তই থাকে, এখানে মর্যাদার সম্পর্ক করার ক্ষেত্রে আপনি কি বলবেন? অবশ্যই আমি মনে করি যে বিভিন্ন সময় যে হত্যাকাণ্ডগুলো ঘটে, সেই হত্যাকাণ্ডগুলো তো কোনো সময় একটা ভালো মতো জোরালো তাদের প্রতিবাদও আমরা দেখি না। আমি সীমান্ত নিয়ে একটু বলবো, আত্মসম্মানের জায়গা থাকতে হবে। আপনি তো বাংলাদেশের একজন বিখ্যাত কূটনীতিক রিপোর্টার ছিলেন, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত কোনটা? বাংলাদেশ এবং ভারত সীমান্ত হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত। এবং এটা দুই, মানে ইচ্ছে করলে মেরে দেওয়া যায়, দুই বন্ধু প্রতিম দেশ। এটা আমার এটা হচ্ছে পরিসংখ্যান। একটা বন্ধু প্রতিম দেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত। এবং আপনি দেখেন শত্রু পাকিস্তান এবং ভারত দুইটা শত্রুতাপন্ন দেশ, কিন্তু তাদের এখানে এইরকম সীমান্ত হত্যা এরকম হয় না। 1 মিনিট আছে, শেষ করতে হবে। ফলে এই বন্ধুদের, এই যেটা বললেন, এই যে আজকে যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আগের আমলে বলে দেওয়া হয়েছিল তোমরা পিঠ দিবা, ওরা গুলি করলে দেখবা না, ওরা গুলি তোমাদেরকে করে দেবে, এই ছিল আমাদের অবস্থা। আজকে এই জায়গা থেকে আমাদের এই যে আমরা ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, আমরা চাই খুবই বন্ধুত্বপূর্ণ, একটা আন্তরিক সম্পর্ক হোক, এবং আন্তরিক মর্যাদার সম্পর্ক হোক, মর্যাদার সম্পর্ক হোক, দেনাপানার সম্পর্ক হোক। কিন্তু আমরা গত বাংলাদেশে শুধু দেখছি
বাংলাদেশ সব কিছু দিয়ে দিয়েছে। এবং মানে আমি প্রভুভৃত্যের সম্পর্ক নয়। আমি আপনার কাছে দাবি করব যে এই যে আমাদের সংবিধান লঙ্ঘন করে এই যে চুক্তিগুলো করা হয়েছে, এই চুক্তিগুলো কিন্তু জাতির সামনে এবং সংসদে উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ। আমি আর এবং আমি এটা দাবি করব এই সরকারের কাছে এই চুক্তিগুলো জাতির সামনে জানানো হোক, আমরা দেখি কতটুকু বৈষম্যমূলক চুক্তি হয়েছে। 10 সেকেন্ডে বলুন আপনার কি বার্তা আছে। আমরা এইটুকুই বলবো যে বাংলাদেশ ভারত আমরা সবাই, যেটা আপনি বলেন বন্ধু, আমরা বন্ধুর পাশাপাশি রাষ্ট্র, আমাদের যেহেতু বন্ধু রাষ্ট্র আমরা মনে করবো, তবে মর্যাদার সম্পর্ক হোক, সমানে সমান সম্পর্ক হোক এবং ভালো সম্পর্ক হোক, ডমিনেশন না হোক। আর যদি মনে করেন ডমিনেশন হবে তাহলে বাংলাদেশ আপনাদের ডমিনেশন মানবে না। এবং আমরা এখন থেকে কথা বলবো মাথা উঁচু করে, সমানে সমানে কথা হবে, মাথা নিচু করে আমরা বাঁচবো না, আর মাথা নিচু করে কথা বলবো না। এবং দাদা, আমরা আবারও বলছি, দাদাকে আমরা আশ্বস্ত করছি, বাংলাদেশ সারা বাংলার সকল যারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করছেন, আপনারা সংখ্যালঘু না, আমরা সবাই বাংলাদেশি। স্পষ্ট আমাদের বর্ডার লাইন, আমরা এই পাশে, ওরা ওই পাশে, আমাদের বর্ডার লাইন খুবই ক্লিয়ার। স্বৈরাচাররা ওই পাশে, আমরা এই পাশে, আমরা মানে বাংলাদেশের 18 কোটি জনগণ, আর স্বৈরাচার ওই পাশে, স্পষ্ট লাইন। এখানে হচ্ছে কি আমরা ভাগ হব না, আমাদের কোনো বিভেদ নাই, আমরা একসাথে থাকবো, আমরা একসাথে লড়বো, এটাই আমাদের চাওয়া। এখানে যে যাই হোক না কেন, যেখানে নির্যাতন দেখব, মানে ইউনাইটেড স্ট্যান্ড ডিভাইড ফল, রাইট? আমরা ইউনাইটেডে দাঁড়াবো। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।